প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে আসলাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আরও একটা অধ্যায় স্থিরতড়িৎ নিয়ে। আমরা এই অধ্যায়ের বিভিন্ন নিয়মের গাণিতিক সমস্যা ও তার সমাধান দেখব। তো চলো সবাই আমরা পড়ায় ফিরে যাই। তাহলে আজকে আমরা স্থিরতড়িৎ অধ্যায়ের আমরা গাণিতিক সমস্যাগুলি এবং এর সমাধান আলোচনা করি। এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলি কয়েকটা ভাগে বিভক্ত আছে। তোমরা জানো যে এখানে প্রথমে আছে বিভব প্রাবল্যের কিছু অঙ্ক, তারপরে ধারকত্বের কিছু অঙ্ক আছে। তো আমরা প্রথমেই বিভব প্রাবল্যের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো বিভব প্রাবল্য অঙ্ক করতে গেলে দেখা যায় যে দুইটা আধান বা কোনো সরল রেখায় দুইটা আধান থাকলে এর জন্য বিভব বা প্রাবল্য কীভাবে বের করতে হবে সেটা প্রথমে আমরা শিখব। তো এখানে দেখো একটা অঙ্ক আমাদের আছে, দুটি ক্ষুদ্র গোলক এ ও বিতে যথাক্রমে 4 কুলম ও 9 কুলম চার্জ আছে। গোলক দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার হলে মধ্যবিন্দুতে বিভব প্রাবল্য কত? 1 নম্বর। আর 2 নম্বরে বলছে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে বা সমান হবে। তো এখানে দেখো আমরা এই অঙ্কটারই একটা চিত্র আঁকছি। এ আর বি বিন্দু দুটা আধান আছে, এটা 4 কুলম প্লাস এটা প্লাস 9 কুলম, দুটার দূরত্ব 30 সেন্টিমিটার, এ বি সমান এখানে মিটারে 100 দিয়ে ভাগ করলে মিটার 0.3 মিটার। আর এখানে খেয়াল করো মধ্যবিন্দুতে বলছে, তাহলে আমরা মধ্যবিন্দু ধরে নিলাম সি। তাহলে সি থেকে এ বিন্দুর দূরত্ব যা হবে সি থেকে বি বিন্দুর দূরত্ব দেওয়া হবে, অর্থাৎ এই 0.3কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে মধ্যবিন্দু দূরত্ব। সেক্ষেত্রে মধ্যবিন্দু দূরত্ব হচ্ছে 0.15 মিটার, এটাও 15 মিটার। তাহলে আমরা প্রথমে কি করব, মধ্যবিন্দুতে বিভব। তো এখানে খেয়াল করো প্রথম আধান Q1 সমান +4 কুলম, দ্বিতীয় আধান Q2 সমান +9 কুলম। এখানে দুইটাই প্লাস আধান। তাহলে আমরা কি করব, এ বিন্দুতে +4 কুলম আধানের জন্য সি বিন্দুতে একবার বিভব বের করব, বি বিন্দুতে +9 কুলমের জন্য সি বিন্দুতে বিভব বের করব, তারপরে মোট বিভব বের করব। এ বিন্দুতে +4 কুলম এর জন্য মধ্যবিন্দুতে বিভব V1 সমান সূত্র আমরা জানি যে বিভব সূত্র 1/4πε0 Q1/r। যেহেতু দুইটা দূরত্ব আর, সেক্ষেত্রে আমরা R1 R2 ধরি নাই, দুইটাই R ধরছি। আবার বি বিন্দুতে +9 কুলম এর জন্য মধ্যবিন্দুতে বিভব V2 সমান সূত্র হবে 1/4πε0 Q1, এটা কী হবে Q2/r। এখন আমরা জানি বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, সেহেতু মোট বিভব বের করতে হলে কী করতে হবে, বীজগণিতিক সাধারণ যোগ করলেই মোট বিভব পাওয়া যাবে। তাহলে এই দুইটা ভাবে যোগ করলে সি বিন্দুতে মোট বিভব পাবো। তাহলে সি বিন্দুতে মোট বিভব ভি সমান V1 প্লাস V2। তাহলে দুইটা যোগ করে দিলে আমরা পাবো 1/4πε0 Q1/r প্লাস 1/4πε0 Q2/r। দেখো 1/4πε0 ইন্টু 1/r কমন যায়। এখন এই রাশিগুলোর মান যদি আমরা বসাই দিই তাহলে রেজাল্ট পাওয়া যাবে 7.8 ইন্টু 10⁻11 এত ভোল্ট। এটাই আমাদের মধ্যবিন্দুতে বিভবের মান। শিক্ষার্থী, এবার আমরা 1 নম্বরে আর একটা প্রশ্ন ছিল যে মধ্যবিন্দুতে প্রাবল্য কত। তো আমরা কি করব, এই এ আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব, বি আধানের জন্য সি বিন্দুতে বা মধ্যবিন্দুতে প্রাবল্য বের করব, তারপরে প্রাবল্য আমরা লব্ধি বের করব। তাহলে আমরা এ বিন্দুতে +4 কুলমের জন্য মধ্যবিন্দু প্রাবল্য V1 সমান সূত্র 1/4πε0 Q1/r² হবে, এখানে একটা বিভবের সেটা স্কোয়ার ছিল না। আর বি বিন্দুতে 9 কুলম আধানের জন্য মধ্যবিন্দুতে প্রাবল্য E2 সমান 1/4πε0 Q2/r²। এই দুটো আমরা মান যদি বসাই দিই, E1 পাবো 1.6 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম, আর E2 আমরা পাবো 3.6 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম। এরপরে আমরা যে লব্ধি প্রাবল্য বের করব। এখানে যেহেতু আমরা জানি যে প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে এদের লব্ধি বের করতে হলে
আমাদের ভেক্টরের নিয়মে করতে হবে। যেহেতু এখানে দুইটা আধানই প্লাস, তাহলে আমরা সেটিতে দেখতে পাচ্ছি যে এখানে E1-এর দিক আমরা যদি বের করতে চাই, তাহলে এখানে মনে মনে আমাকে +1 কুলম একক ধনাত্মক আধান স্থাপন চার্জ স্থাপন করতে হবে। করলে দেখা যাচ্ছে +4 কুলম 1 কুলমকে কী করে, দুটো সমদ্রবিকরণ বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এই +1 কুলম বা একক ধনাত্মক কোন দিক বিকর্ষণ করবে, এই দিকে বিকর্ষণ করবে। তার মানে আমাদের E1-এর দিক হবে সি থেকে বি এর দিকে। ঠিক একইভাবে +9 কুলমের জন্য মধ্যবিন্দুতে প্রাবল্য E2, এই E2-র ক্ষেত্রে কী হবে, এই 1 কুলম আধান +9 কুলম আধান 1 কুলম আধানকে বিকর্ষণ করবে এই দিকে, সি থেকে এর দিকে। তার মানে E2-র দিকে হবে সি থেকে এ বরাবর। তাহলে দেখা যাচ্ছে যে এখানে E1 এবং E2 দুইটা বিপরীত দিকে। তাহলে আমরা জানি যে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে তাহলে এদের লব্ধি বের করার সূত্র হচ্ছে একটা ভেক্টর বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে লব্ধি প্রাবল্য আমরা পেয়ে যাব। অতএব মধ্যবিন্দুতে মোট প্রাবল্য E1 হবে E2 মাইনাস E1। আমরা বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3.6 × 10⁻12 মাইনাস 1.6 × 10⁻12। এখানে রেজাল্ট পাওয়া যাচ্ছে 2 × 10⁻12 নিউটন পার কুলম। এটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দুতে মোট প্রাবল্যের মান। এবার আমরা 2 নম্বর অঙ্ক করব, সংযোগ সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য 0 হবে বা সমান হবে। তো এখানে আমরা দেখো, খেয়াল করো যে কোনো একটা আধান থেকে আমরা দূরত্বটা বের করব, ওই বিন্দুটা বের করব। তো ধরে নিলাম যে এ বিন্দু থেকে একটা x দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য 0 হবে বা সমান হবে। তাহলে 4 কুলমের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব, আবার 9 কুলমের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব। দুইটা প্রাবল্য সমান লিখলে আমরা এই দূরত্ব পেয়ে যাব। তাহলে ধরি এ গোলক হতে x দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য সমান বা 0 হবে। তাহলে অতএব +4 কুলম আধান হতে x দূরত্বে প্রাবল্য E1 সমান হবে 1/4πε0 Q1/x²। কারণ এখান থেকে দূরত্বটা x, এ থেকে পি বিন্দু দূরত্ব x² লিখলাম। এবার +9 কুলম আধান থেকে পি বিন্দুতে প্রাবল্য, সেক্ষেত্রে দূরত্ব হবে 0.3 - x। তাহলে আবার +9 কুলম আধানের জন্য 0.3 - x, এখান থেকে এই দূরত্বটা, এত দূরত্বে প্রাবল্য E2 সমান হবে 1/4πε0 Q2/0.3 - x² হোল স্কয়ার। এখানে যেহেতু পি বিন্দুতে এই দুইটা প্রাবল্যের মান সমান এবং যোগফল 0 হবে, তাহলে আমরা E1 আর E2 সমান লিখতে পারি। শর্তমতে E1 সমান E2, বা আমরা লিখতে পারি উভয়পক্ষকে 1/4πε0 চলে যায়। শেষ পর্যন্ত আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে x এর মান পাবো 0.12 মিটার। এটাই আনসার। অর্থাৎ প্রথম আধান +4 কুলম আধান থেকে 0.12 মিটার দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য সমান হবে বা 0 হবে। এখন খেয়াল করো
যে আমরা জানি যে এ বিন্দুর আধানটা +4 কুলম ছিল, বি বিন্দুর আধানটা +9 কুলম, দুইটা সমদ্বির আধান। কিন্তু দুইটা আধান যদি বিপরীতধর্মী হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্রাবল্য কোথায় শূন্য হবে সেটা যদি বের করতে বলে তাহলে কি করব? ধরে নিলাম আমরা এই আধানটা মাইনাস, +9 বদলে আমরা লিখলাম -9 কুলম। এই ক্ষেত্রে দুইটা আধান বিপরীতধর্মী হলে সংযোগ রেখার ভিতরে কখনোই প্রাবল্য শূন্য হয় না, সবসময় আধানের বাইরে শূন্য হয়, হয় এই আধানটার বাইরে বা ওইটার বাইরে। তো বাইরে কোনটার বাইরে হবে এটা মনে রাখতে হবে যে আধানটার মান ক্ষুদ্র, যেটা ক্ষুদ্র আধান, যেমন 4 কুলম এখানে ক্ষুদ্র আধান, তাহলে 4 কুলমের বাইরে প্রাবল্য শূন্য হবে। এখন ধরে নিলাম আমরা যে 4 কুলমের বাইরে একটা বিন্দু হচ্ছে কিউ বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তাহলে এই 4 কুলম আধান থেকে এই কিউ বিন্দুর দূরত্ব আমরা ধরে নিব এক্স। তাহলে ধরি এ গোলকের বাইরে এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হবে কিউ বিন্দুতে। তাহলে এই -9 কুলম আধান থেকে এই কিউ বিন্দুর দূরত্ব কত হবে? এখান থেকে এই দূরত্বটা, যেহেতু এ আর বি এর মধ্যে দূরত্ব ছিল 0.3 মিটার, তাহলে টোটাল দূরত্ব হবে 0.3 মিটার প্লাস এক্স, এত হবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে 0.4 কুলম এর জন্য এক্স দূরত্ব প্রাবল্য E1 সমান 1/4πε Q1/x²। আর এটা -9 কুলমের জন্য x 0.3 প্লাস এক্স দূরত্বে, এই দূরত্ব টোটাল দূরত্বে প্রাবল্য E2 সমান 1/4πε Q2/0.3 প্লাস এক্স হোল স্কোয়ার। এখানে কিন্তু প্লাস হবে, আগের অঙ্কটায় 2 নম্বর অঙ্ক এটা কিন্তু মাইনাস ছিল, ঠিক আছে? তাহলে শর্ত মতে কী হবে এখন? E1 সমান E2, বা আমরা যদি মান বসাই দিই তাহলে লিখতে পারি 1/4πε Q1/x² সমান হবে 1/4πε Q2/0.3 প্লাস এক্স হোল স্কোয়ার। উভয় পক্ষ 1/4 চলে গেলে আমরা যদি ক্যালকুলেশন করি, শেষ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলে পাবো x = 0.6 মিটার। এটাই আনসার। অর্থাৎ +4 কুলম আধানের বাইরে 0.6 মিটার দূরে কি বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের দুইটা কোণায় যদি দুইটা আধান দেওয়া থাকে তাহলে অপর কোণায় বিভব এবং প্রাবল্য নির্ণয় করব কিভাবে? চিত্রে সমবাহু ত্রিভুজের সি বিন্দুতে বিভব প্রাবল্য কত? দেখো এখানে এ বিন্দুতে +100 কুলম আধান, বি বিন্দুতে -100 কুলম আধান, আর এ বি = BC = CA, তিনটা বাহু সমান, তার মানে সমবাহু ত্রিভুজ। এখানে এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.1, মানে প্রত্যেকটার দৈর্ঘ্যই 0.1। এখন সেই বিন্দুতে আমাদেরকে প্রথমে বিভব বের করব, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আধান দুইটা, তাহলে সি বিন্দুতে বিভব পাওয়া যাবে দুইটা। এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে বিভব একটা পাবো, আবার বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে একটা বিভব পাবো। তো মনে রাখবা যে আমরা জানি বিভব নির্ণয়ের ক্ষেত্রে আধানের মান প্লাস থাকলে প্লাস বসাতে হবে এবং মাইনাস থাকলে মাইনাস বসাতে হবে, কিন্তু প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আধানের মান প্লাস মাইনাস কোনোটাই বসাতে হয় না। দেখো আমরা প্রথমে কি করব? এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে বিভব V1 সমান সূত্র লিখব 1/4πε QA/R বা এসি আমরা বলতে পারি, এটা দূরত্বটা এসি দূরত্ব আমরা জানি। তো এক্ষেত্রে মান বসালে আমরা পাবো, এটার মান হচ্ছে 9 × 10⁹, কিউ এর মান +100 কুলম ভাগ এসি 0.1, 9 × 10⁻12 ভোল্ট। এই মানটা আসবে প্লাস মান আসবে। আবার বি বিন্দুর আধানের জন্য যদি সি বিন্দুতে প্রাবল্য বের করি, এখানেও 100 কুলম আধানই আছে, তবে মাইনাস রেজাল্ট ওটা আসবে। তাহলে
বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে বিভব V2 সমান আসবে ওই একই সূত্র, এখানে হবে 1/4 পাই এপসাইলন নট কিউবি বাই দূরত্ব হবে বিসি দূরত্ব তো ওই একই দূরত্ব, আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ। এখানে মানগুলো বসালে পাবো 9 × 10⁹, এখানে কিউবির মান হচ্ছে মাইনাস, তাহলে -100 ভাগ দূরত্ব হচ্ছে 0.1, এটা ক্যালকুলেশন করলে পাবো -9 × 10⁻12 ভোল্ট। এখন আমরা জানি যে বিভব স্কেলার রাশি, তাহলে মোট বিভব বের করতে হলে সাধারণ বীজগণিতের বা নিয়মে দুটো যোগ করে দিলে মোট বিভব পাওয়া যাবে। তাহলে অতএব সি বিন্দুতে মোট বিভব V সমান V1 প্লাস V2। দেখা যাচ্ছে দুইটা মান সমান, একটা প্লাস আর একটা মান, তাহলে যোগ করলে কত হবে? 0 হয়ে যাবে, এটাই আনসার। এবার আমরা সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে দেখব। তাহলে এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করবো একটা, আবার বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য, দুইটা প্রাবল্য বের করব। তাহলে প্রথমে আমরা এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য E1 লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এস স্কয়ার। তো এখানে যদি আমরা মানগুলো বসাই দিই হবে 9 × 10⁹, কিউ এর মান হচ্ছে 100, এসি হচ্ছে 0.1 স্কয়ার। হ্যাঁ, এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে যখন আমরা আধানটা বসাবো, আধানের মান প্লাস মাইনাস কোনোটাই বসানোর জন্য শুধু মানটা বসাবো, প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে প্লাস মাইনাস বসাতে হয় না। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 9 × 10⁻13 নিউটন পার কুলম। এরপর আমরা বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। সেক্ষেত্রে মান আসবে বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য E2, সেক্ষেত্রেও মান একই আসবে 1/4 পাই এপসাইলন নট কিউবি বাই বিসি স্কয়ার। রেজাল্ট বসালে ওইটাই আসবে। এখানেও আমরা কোনো প্লাস মাইনাস বসাবো না, আধানের মানের ক্ষেত্রে দুইটা একই মান আসবে। এখন আমাদের লব্ধি প্রাবল্য বের করতে হবে আমাদেরকে, যেহেতু প্রাবল্য দুইটা আছে সে বিন্দুতে, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে E1 আর E2 দিক আমাকে আগে জানতে হবে। তো এখানে খেয়াল করো, যদি আমরা এখানে প্রাবল্যের দিক বের করতে চাই E1 প্লাস আধানের জন্য, এখানে প্রাবল্যের মান হচ্ছে E1, এই E1 এর দিক হবে কোন দিকে? এখানে মনে মনে প্লাস মানে একক ধনাত্মক আধানের স্থাপন করতে হবে। তাহলে এই প্লাস 100 কুলম এই প্লাস 1কে কী করবে? বিকর্ষণ করবে, দুইটা সমধর্মী বিকর্ষণ করে কী করবে? এই দিকে ঠেলবে। মনে করো সি থেকে ডি বরাবর শর্ট একক কুলম। তাহলে এই E1 এর দিক হবে, এটাই হবে E1 এর দিক, সি থেকে ডি বরাবর। তাহলে আমরা এখানে লিখব এর দিক সিডি বরাবর। আবার বি বিন্দুতে আধানের জন্য সি বিন্দুতে যখন প্রাবল্য বের করছি সেটা হচ্ছে E2, এটা মান একই। এখন দিকটা কিভাবে হবে? এখানে -100 কুলম আধান, এই যে +1 আধানকে কী করবে? আকর্ষণ করবে, কারণ এটা বিপরীতধর্মী, তা আকর্ষণ করে এই দিকে টানবে, কাছের টানবে সি থেকে বি বরাবর। তাহলে এটা হবে E2 এর দিক। তাহলে আমরা লিখব এর দিক E2 এর দিক সি বি বরাবর। এখন আমরা দুইটারই দিক পেয়ে গেছি, তাহলে এদের মধ্যবর্তী কোণ আমাদের জানতে হবে, লব্ধি বের করতে হলে, যেহেতু এটা বিপরীত দিকে না একই দিকে না। তাহলে এই হচ্ছে E1 আর E2 দুইটাই সি বিন্দুতে ক্রিয়া করতেছে, এই হচ্ছে মধ্যবর্তী কোণ। তো আমরা জানি যে এটা সমধর্মী সমবাহু ত্রিভুজের তিনটা কোণই কত সমান, তিনটা কোণই কত? এই কোণটা কত? 60 ডিগ্রি। তিন কোণের সমষ্টি, এটাও 60, এটাও 60, সবগুলোই 60, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত হবে আমাদের? এই কোণটা হবে 100। টোটালটা হচ্ছে কত?
টোটাল হচ্ছে 180, 180 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে 120 ডিগ্রি। তার মানে হচ্ছে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, মানে এখানে আলফার মান 120 ডিগ্রি। এখন E1 আর E2 এর আমরা মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখন এই দুটো লব্ধি যদি আমরা ই ধরে নিই, তাহলে আমরা এখানে লিখে নেব যে E1 ও E2 এর মধ্যবর্তী কোণ আলফা = 120 ডিগ্রি ও লব্ধি ই হলে আমরা সামন্ত্রিকের সূত্রের সাহায্যে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র আমরা কি জানতাম, যে r = √p² + q² + 2pq cos আলফা। এই সূত্রটা আমরা এখানে জানতাম। তো এখানে p হচ্ছে প্রথম ভেক্টর, q দ্বিতীয় ভেক্টর, আর r হচ্ছে লব্ধি ভেক্টর। তো আমার এখানে p এর বদলে কি আছে E1, q এর বদলে কি আছে E2, আর লব্ধি r এর বদলে e। তাহলে আমরা এখানে লিখতে পারি যে e = √E1² + E2² + 2E1 E2 cos আলফা। এখন এই মানগুলো যদি আমরা বসাই দিই, তাহলে লব্ধির মান আমরা পাবো হচ্ছে 9 × 10⁻13, 9 × 10⁻13 নিউটন পার কুলম্ব। এটাই হচ্ছে লব্ধির মান। এখন যদি আমরা লব্ধির দিক নির্ণয় করতে চাই, তাহলে দিক নির্ণয়ের সূত্র আমরা সামুদ্রিক সূত্র থেকে আমরা বের করতে পারবো। লব্ধি ই এর দিক নির্ণয়। তো এখন আমরা দেখছি যে E1 আর E2 এর লব্ধি পেলাম হচ্ছে ই, এটা হচ্ছে লব্ধি ই ভেক্টর। এখন ই ভেক্টরটা বিসি বাহু অথবা সিডি বাহুর সাথে কত কোণ তৈরি করে আছে সেটা হচ্ছে লব্ধির দিক, সেটাকে আমরা থিটা বলি। তাহলে এক্ষেত্রে আমরা এটা যদি আমরা এটা হচ্ছে থিটা ধরে নিই, লব্ধির দিক থিটা। তাহলে সামুদ্রিকের সূত্র থেকে আমরা জানি যে tan θ = q sin আলফা বাই p + q cos আলফা। এক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা E2 কে p ধরি আর E1 কে q ধরি, তাহলে এটা এই থিটাটা হবে এখানে। তার মানে এখানে E2 = p ভেক্টর, p প্রাবল্য p, E1 = q, আর r হচ্ছে e। তাহলে এই ক্ষেত্রে আমরা দিক নির্ণয় করতে চাইলে তাহলে আমরা লিখতে পারি tan θ = E1 sin আলফা বাই E2 + E1 cos আলফা। এখানে আমরা দেখছি যে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, আমাদের থিটা বের করতে হবে। আমরা E1 এর মানও জানি, E2 এর মানও আগে বের করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সব মানগুলো বসাই দিই, তাহলে এখান থেকে থিটার মান বের করলে আমাদের পাওয়া যাবে 45 ডিগ্রি। তাহলে এটা হবে লব্ধির দিক 45 ডিগ্রি। এটা কার সাথে? সিবি রেখার সাথে। সিবি বাহুর সাথে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপর আমরা চতুর্ভুজ নিয়ে একটা বিভব প্রবলের অঙ্ক করব। দেখো, একটা চতুর্ভুজের এ বি সি ডি চারটা কোণা, তিন কোণা এ বি সিতে তিনটা আধান দেওয়া আছে। এখন বলছে কি যে চিত্রে একটি বর্গক্ষেত্রের জন্য ডি বিন্দুতে কত আধান রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে এখানে তিনটা আধান দেওয়া আছে। এই আধানটার আমরা নাম দিলাম Q1, এটার নাম দিলাম Q2, এটার নাম দিলাম Q3। এখন কেন্দ্রে বিভব শূন্য হবে। কেন্দ্রটা আমরা আগে ঠিক করি, কেন্দ্র কোনটা। যদি আমরা দাগ দিই তাহলে দেখা যাচ্ছে যে ও হবে কেন্দ্র। তাহলে কেন্দ্রের দূরত্ব আমরা ধরে নিতে পারি বা বের করে নিতে পারি। তাহলে এখানে দেখো যে বিভব নির্ণয়ের ক্ষেত্রে কেন্দ্রের দূরত্ব ধরে নিলাম যে r।
তাহলে এখন এই ডি বিন্দুতে আধান Q4, এই Q4 এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। Q4 এর মান কত হলে কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে এখানে আমাদের আধান হচ্ছে 4টা, এখানে একটা এই আধানটা বের করতে হবে। তাহলে প্রত্যেকটা আধানের জন্য কেন্দ্রে বিভব পাওয়া যাবে। মোট বিভব যোগ করলে কি হবে? শূন্য। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রে মোট বিভব ভি সমান আমরা লিখতে পারি এটার জন্য এখানে বিভব V1, এটার জন্য বিভব V2, এটার জন্য V3, এটার জন্য V4, সবগুলো যোগ, মোট বিভব সবগুলো যোগ করলে কি টোটাল শূন্য। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 সবগুলো যোগ করলে শূন্য হবে। এখন আমরা V1টারে কীভাবে লিখতে পারি? V1 সমান এই প্লাস 10 কুলমের জন্য এখানে বিভব, দূরত্ব সবগুলোই তো আর, তাহলে এটা লিখতে পারি 1/4 পাই এপসিলন নট, আর কমন যায় 1/4 পাই এপসিলন নট, আর কমন দিলে থাকে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়ালস টু 0। বা এটা এই পাশে নিয়ে গেলে আমরা শেষ পর্যন্ত পাই Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়ালস টু 0। আমাদের Q4 বের করতে হবে। তাহলে এখানে মানগুলো বসাই দিয়ে আমরা কত পাবো? Q1 কত 10, Q2 -5 প্লাস 10। আমরা আগেই বলেছি যে বিভব নির্ণয়ের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস, মাইনাস থেকে মাইনাস বসাতে হবে। তাহলে Q1 আর Q3 ছিল প্লাস, প্লাস বসলাম, আর Q2 ছিল মাইনাস, মাইনাস বসলাম। তাহলে আমরা বা এখান থেকে লিখতে পারি Q4 সমান -5 কুলম। অর্থাৎ চতুর্থ কোণায় ডি বিন্দুতে -5 কুলম আধান স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে। এখন দ্বিতীয় অঙ্কে বলছে যে ডি বিন্দুতে প্রাবল্য কত। তাহলে ডি বিন্দুতে প্রাবল্য বের করতে হলে এখানে যেহেতু 3টা আধান দেওয়া আছে, 3টা আধানের জন্য এখানে ডি বিন্দুতে প্রাবল্য বের করে লব্ধি প্রাবল্য বের করতে হবে। সেজন্য আমরা দূরত্বগুলো লাগবে, যেমন এ বিন্দু থেকে ডি এর দূরত্ব আছে, বি বিন্দু থেকে ডি এর দূরত্ব নাই বের করতে হবে, সি থেকে ডি এর দূরত্ব। তাহলে আমরা এটা যদি এই দূরত্বটা আমাদের লাগবে এখানে বিডি, এটা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা বের করে নিতে পারি। এখানে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, যেমন BCD ত্রিভুজে আমরা 2 নম্বরে উত্তর করছি BCD ত্রিভুজে মানে কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে BD সমান লিখতে পারি BC স্কয়ার প্লাস CD স্কয়ার, মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার হবে √2 এত মিটার। এবার আমরা এখানে +10 এর জন্য প্রাবল্য, -5 এর জন্য প্রাবল্য এবং +10 এর জন্য প্রাবল্য, 3টা প্রাবল্য বের করে 3টা লব্ধি বের করব। তাহলে এ বিন্দুর আধানের জন্য ডি বিন্দুতে প্রাবল্য ধরলাম E1 90 × 10⁹ নিউটন পার কুলম। এবার বি বিন্দুর আধানের জন্য ডি বিন্দুতে প্রাবল্য E2 সমান 22.5 × 10⁹ নিউটন পার কুলম। এবার আমরা সি বিন্দুর আধানের ডি বিন্দুতে প্রাবল্য, ওইটা ওই এ বিন্দুর আধানের জন্যই বের করছে এটার মতোই। তাহলে সি বিন্দুর আধানের জন্য ডি বিন্দুতে প্রাবল্য E3 সমান হবে 90 × 10⁹ নিউটন পার কুলম। এখন 3টা প্রাবল্য আমরা পেয়ে গেছি ডি বিন্দুতে। এখন এই 3টা লব্ধি বের করতে হবে। লব্ধি বের করতে হলে আমাদের কী করতে হবে? আগে দিক জানতে হবে। প্রত্যেকটা দিক না জানলে আমরা লব্ধি বের করতে পারবো না। তাহলে যেহেতু 3টা আছে, আগে 2টার লব্ধি দুইটা মিলে একটা বানাইতে হবে, 2টার লব্ধি বানাইতে হবে।
তারপরে কি করব, দুইটা মিলে যে একটা বানালাম, এটার সাথে লাস্টের যেটা থাকবে সেটার সাথে আবার লব্ধি বের করলে মোট লব্ধি প্রাবল্য আমরা পাবো। তো দিক নির্ণয় করার জন্য এখন কী করব, যে ডি বিন্দুতে আমরা মনে মনে কী করবো, এখানে একক ধনাত্মক আধান স্থাপন করব, 1 কুলম আধান ডি বিন্দুতে। এখন আমরা E1 এর দিক দেখো, খেয়াল করো, E1 মানে এই আধানটার জন্য এখানে প্রাবল্যের দিক। তো এটা তো +10 1কে কী করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করে বাইরের দিক ঠেলাবে, তাহলে দিক হবে এখান থেকে DE বরাবর। তাহলে ইয়নের দিক DE বরাবর। আবার -5 1কে কী করবে, আকর্ষণ করবে, যেন বিপরীতধর্মী। সেটা হবে তাহলে কোন দিকে, এই বরাবর। E2 দিক হবে D থেকে B বরাবর। তাহলে এটা আমরা লিখতে পারি DB বরাবর। আসলে এই E3 দিক কোন দিক হবে, এটা প্লাস আর এটা তো প্লাস, এটা বিকর্ষণ করবে কোন দিক ঠেলবে, এই দিকে ঠেলবে, D থেকে F বরাবর। এটা ছিল E1 E3, এর দিক হবে D থেকে F বরাবর, মানে DF বরাবর। এখন আমরা তিনটারই দিক পেয়ে গেছি। এখন কি করব, আমরা E1 আর E3 লব্ধি আগে বের করবো, দুইটা মিলে একটা বানাবো। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত দেখা যাচ্ছে, এখানে মধ্যবর্তী কোণ দেখা যাচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানে আলফার মান 90 ডিগ্রি, আলফা 1। তার মানে এখন লিখব E1 ও E3 এর লব্ধি E13 সমান সামান্তরিক সূত্র অনুযায়ী E1 স্কয়ার প্লাস E3 স্কয়ার প্লাস 2 E1 E2 cos 90 ডিগ্রি। 1.2727 × 10⁻11 নিউটন পার কুলম। তাহলে এখন আমরা E1 আর E3 লব্ধি E12 পেয়ে গেলাম। এখন যেহেতু দুইটার মানই সমান, তাহলে E1 আর E2 লব্ধির দিক কোন দিক হবে, এখানে লব্ধির দিক হবে হচ্ছে এটাকে সমদ্বিখণ্ডিত করবে, এই কোণটাকে 90 ডিগ্রিকে। তাহলে আমরা এখানে এটা দেখাতে পারি E1 আর E2 এর লব্ধি হচ্ছে ঠিক এই বরাবর হবে, D থেকে G বরাবর। এটা E13। এখন আমাদের E1 আর E3 মিলে একটা হয়ে গেছে E13। তাহলে এই দুটারে আমরা বাদ দিয়ে দিতে পারি এখন, কারণ E1 আর E3 মিলে এক লব্ধি বের করলাম E13। এখন আমাদের এর ভিতরে টোটাল প্রাবল্য কয়টা থাকলো, দুইটা, E13 আর E2। কারণ এই দুইটার লব্ধি বের করলে আমাদের টোটাল লব্ধি পাওয়া যাবে। এই দুইটার মধ্যবর্তী কোণ কত দেখা যাচ্ছে, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে এটা দুটা এই ডি বিন্দু থেকে করছে, এদের মধ্যবর্তী কোণ এখানে দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে E13 ও E2 এর লব্ধি, মানে এখানকার মোট লব্ধি E সমান আমরা লিখতে পারি, এখন আমরা লিখতে পারি E13 মাইনাস E2, যেহেতু cos 180 - 1 ফর্মুলা ফ্যামকে দিলে এটা পাওয়া যাবে। এখানে বিয়োগ করলে আমরা E13 পাইছি 1.2727 × 10⁻11 আর E2 মান পাইছিলাম 22.5 × 10⁻9। বিয়োগ করলে পাবো হচ্ছে 1.04 × 779 × 10⁻11 নিউটন পার কুলম। এটাই হবে ডি বিন্দুতে মোট লব্ধি প্রাবল্য। এবং এখানে মনে রাখতে হবে যে এখানে এই লব্ধি প্রাবল্য ই এর দিক হবে যেটা বড়, E2 যদি বড় হয় E2 এর দিকে, যেটা যদি E13 বড় হয়, এখানে দেখা যাচ্ছে এটা E13টা বড়, তাহলে দিক হবে
টি থেকে জি বরাবর। এখন আমরা একটা গোলক, চার্জিত গোলকের ক্ষেত্রে বিভব প্রাবল্য বের করবো। দেখো অঙ্কটা আছে 1 মিটার ব্যাসের একটি গোলককে 40 কুলম চার্জ দেওয়া হলো। গোলকের কেন্দ্র হতে 1 মিটার ও 0.4 মিটার দূরে দুটি বিন্দুতে বিভব প্রাবল্য কত? তাহলে এখানে আধান দেওয়া আছে 40 কুলম, কিউ ইকুয়ালস টু ব্যাসার্ধ আমরা কীভাবে করবো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে, ব্যাস দেওয়া আছে 1 মিটার, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 মিটার ব্যাসার্ধ পেলাম। আর দুইটা বিন্দুর দূরত্ব বলছিল, একটা হচ্ছে প্রথম দূরত্ব x1 সমান 1 মিটার আর দ্বিতীয়টার দূরত্ব হচ্ছে x2 সমান 4 মিটার। এখন আমি প্রথমে x1 দূরত্বের জন্য বিভব প্রাবল্য বের করব। তো x1 দূরত্বে বিন্দুতে বিভব v1 সমান লিখতে পারি 1/4 q বাই x1, সূত্র জানি। এখানে মান যদি বসাই দিই তাহলে আমরা 3.6 × 10⁻11 ভি পাবো। এখানে আমরা যদি বিভব বের করতে বলে আমরা জানি প্লাস থাকলে প্লাস আধানের মান, মাইনাস থাকলে মাইনাস বসাতে হবে। যেহেতু এটা প্লাস ছিল উত্তর প্লাস আসছে, আর যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস আসতো। এবার প্রাবল্য x1 দূরত্বে বিন্দুতে প্রাবল্য v1 সমান 1/4 q বাই x²। এখানে আধানের মান প্লাস মাইনাস বসানোর প্রয়োজন নাই, এখানে মানটা বসালো আমরা একই মান পাবো 3.6 × 10⁻11 এত নিউটন পার কুলম। এটা হচ্ছে প্রথম দূরত্ব, অর্থাৎ 1 মিটার দূরত্ব। চিত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে খেয়াল করো ব্যাসার্ধটা কিন্তু 0.5, মানে ও থেকে সি এইটুকু হচ্ছে 0.5। তাহলে প্রথম দূরত্বটা ছিল যেহেতু 1 মিটার, মানে ব্যাসার্ধের বাইরে, পৃষ্ঠের বাইরে, ব্যাসার্ধ থেকে বেশি, তাহলে ও থেকে এই বিন্দুতে, এই দূরত্বটা আমরা এই বিন্দুতে আমরা বিভব প্রাবল্য নির্ণয় করলাম। এখন দ্বিতীয় বিন্দুটা বলা হচ্ছিল x = 0.4 মিটার। তো এই বিন্দুটা গোলকের ভিতরে পড়ছে, কারণ হচ্ছে এখান থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব 0.5 মিটার, তাহলে 0.4 মিটার দূরত্ব হয় গোলকের ভিতরে, ও থেকে বি পর্যন্ত 0.4। এখন আমাদের আগে থেকে জানতে হবে যে গোলকের ভিতরে প্রাবল্য সবসময় শূন্য হয়, কারণ ভিতরে কোনো আধান থাকে না, ভিতরে চুম্বক বলরেখা তড়িৎ বলরেখা থাকে না, এই জন্য প্রাবল্য শূন্য হয়। যেহেতু দ্বিতীয় দূরত্বটা বা বিবিন্দুটা গোলকের ভিতরে, তাহলে এখানে প্রাবল্য শূন্য হবে। তাহলে এখন কি লিখব, যেহেতু x2 r, সেহেতু x2 দূরত্বের বিন্দুটি গোলকের ভিতরে অবস্থিত। তাই x2 দূরত্বে প্রাবল্য E2 সমান হবে 0 নিউটন পার কুলম। এবার আসো, আমরা জানি যে কোনো চার্জিত গোলকের পৃষ্ঠে বিভব যা, ভিতরেও যে কোনো বিন্দুতে বিভব সমান, অর্থাৎ পৃষ্ঠের বিভবটাই হচ্ছে এর ভিতরে যে কোনো বিন্দুর বিভব সমান। কিন্তু এখানে আমাদের দ্বিতীয় বিন্দুটা বলা হয়েছিল 0.4, মানে বি বিন্দু ভিতরে। তাহলে ভিতরের কোনো বিন্দুতে যদি বিভব বের করতে বলে তাহলে আমাকে পৃষ্ঠের বিভব বের করতে হবে, কারণ পৃষ্ঠের বিভবটা হচ্ছে ভিতরে যে কোনো বিন্দুর বিভবের সমান। কিন্তু এখানে যেহেতু দূরত্বটা বলছে 0.4, তাহলে এই দূরত্ব দিয়ে করলে তো আর পৃষ্ঠের বিভব পাওয়া যাবে না, তাহলে আমাদের পৃষ্ঠের বিভব আগে বের করে নিতে হবে। ওই বিভবটাই হবে গোলকের কেন্দ্রে যে কোনো বিন্দুতে বিভব এর সমান হবে। তাহলে আবার x2 দূরত্বের বিন্দুতে বিভব v2 সমান 1/4πε0 q বাই, এখানে আমরা x2 দূরত্ব ধরা যাবে না, কী করতে হবে, পৃষ্ঠের, তাহলে পৃষ্ঠের দূরত্ব ধরে করতে হবে, কারণ পৃষ্ঠের বিভবই হচ্ছে ভিতরে যে কোনো বিন্দুর বিভব সমান। তাহলে এখানে আমি মান বসিয়ে দিলে পাবো 7.2 × 10⁻11 এত ভোল্ট। এখন আসো ধারক উত্তরে আমরা একটা অঙ্ক করি। 5 মাইক্রোফ্যারাড একটি ধারকের বিভব পার্থক্য 250 ভোল্ট হলে আধান ও সঞ্চিত শক্তি কত?
তো এখানে আমরা ধারকত্ব C সমান 5 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড থেকে আমাদের কী করতে হবে, ফ্যারাড বানাতে হবে। ফ্যারাড বানাতে হলে আমরা জানি 1 মাইক্রোফ্যারাড সমান 10⁻6 ফ্যারাড। এই জন্য 5 × 10⁻6 দিয়ে গুণ করছি। বিভব পার্থক্য V সমান 250 ভোল্ট। আদান Q সমান কত বের করতে হবে, সঞ্চিত শক্তি U সমান কত বের করতে হবে। এখন আমরা ধারকত্বের সূত্র প্রথম থেকে জানি C = Q/V, বা এখান থেকে আমরা প্রথমে কী করব, Q = CV, 1250 × 10⁻6 কুলম্ব। এই হচ্ছে আধানের মান। আমাদের একটা আনসার হয়ে গেল। এরপরে আমাদের কিছু আছে সঞ্চিত শক্তি। আমরা জানি সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে U = 12 CV², 0.156 এত জুল। ধারকত্বের আরেকটা অঙ্ক, একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল 1.5 মিটার²। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.02 মিটার। পাতের মাঝখানে বায়ু ও কাঁচ রাখলে ধারকত্ব কত হবে? কাঁচের তড়িৎ মাধ্যমাঙ্ক 5.10। এখানে আমরা প্রথমে ডাটাগুলো লিখে নিই। ক্ষেত্রফল A সমান 1.5 মিটার², দূরত্ব D সমান 0.02 মিটার। বায়ু তড়িৎ মাধ্যমাঙ্ক KA, বা K শুধু K লিখলে হয় 1। কাঁচের তড়িৎ মাধ্যমাঙ্ক KG দেওয়া আছে 5.1। ধারকত্ব কী করতে হবে, বায়ুতে একবার ধারকত্ব বের করতে হবে, কাঁচে ধারকত্ব। আর শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা আমরা জানি এপসিলন সমান 8.854 × 10⁻12 কুলম্ব/নিউটন/মিটার²। তো এখানে প্রথমে আমরা বায়ুতে ধারকত্ব নির্ণয় করব। আমরা ধারকত্ব জানি C সমান A∈0/D। তো এখানে আমরা একটা K গুণ করে দিই, এখানে KA। তো এই মানটা যদি আমরা বসাই, এই মানগুলো যদি আমরা মান এখানে বসাই দিই, তাহলে এখানে পাবো 6.6375 × 10⁻10 ফ্যারাড। আর এটা যদি আমরা মাইক্রোফ্যারাড আনতে চাই, তাহলে কি 10⁻6 দ্বারা ভাগ করে দিলে পাবো 6.6375 × 10⁻4 মাইক্রোফ্যারাড। যে কোনো একটাতে রাখলেই হবে। এবার কাঁচের ধারকত্ব আমরা কীভাবে করব, আবার CG। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে এই মানটা আমরা পাবো হচ্ছে 3.3864 × 10⁻9 ফ্যারাড। বা এটার বানাম ইচ্ছা করলে মাইক্রোফ্যারাড বানায় নিতে পারি, তাহলে হবে 3.3864 × 10⁻3 মাইক্রোফ্যারাড। এটাই আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝছি। তোমরা তারপরে যদি সমস্যা থাকে তোমাদের বিশেষজ্ঞ শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।